গুড ইভিনিং এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের ক্লাস 11 এর এনইটি আর জেইর ক্লাস। আজকে আমরা কেমিক্যাল বন্ডিং স্টার্ট করব। ঠিক আছে, কেমিক্যাল বন্ডিং বা রাসায়নিক বন্ধন, আণবিক গঠন, এই চ্যাপ্টারটা আজকে আমরা স্টার্ট করব। মানে বলতে পারো কেমিস্ট্রি সবথেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ঠিক আছে, কেমিস্ট্রির সবথেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে এই চ্যাপ্টারটা। মানে এই চ্যাপ্টারটায় জড়িয়ে আছে বাকি চ্যাপ্টার গুলো। বাকি চ্যাপ্টারের মানে বেসটা কিন্তু এই চ্যাপ্টারেই ক্লিয়ার হবে। ওকে, চলো তাহলে আজকে স্টার্ট করি। স্ক্রিনটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো তাহলে আমরা শুরু করছি। কেমিক্যাল বন্ডিং, রাসায়নিক বন্ধন এবং আণবিক গঠন। এই চ্যাপ্টারের মেইন অবজেক্টিভস গুলো কি কি সেটা একটু দেখে নি। চলো, এই চ্যাপ্টারের মেইন যে আমরা পড়বো কেন বা পড়ে এই চ্যাপ্টারটা পড়ে আমাদের লাভটা কি 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 জানতে পারবো আমরা এই চ্যাপ্টারটা পড়ে, সেটাই বলছে। আফটার স্টাডিং দিস ইউনিট ইউ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড কোসেল-লুইস অ্যাপ্রোচ টু কেমিক্যাল বন্ডিং। মানে কেমিক্যাল এই যে বন্ড গুলো, এই কেমিক্যাল বন্ডিং এতে কোসেল আর লুইসের যে অ্যাপ্রোচটা ছিল, ওনাদের যে ধারণাটা ছিল, সেই সম্পর্কে কিন্তু এই চ্যাপ্টারে তোমরা জানতে পারবে। এছাড়া এক্সপ্লেন করতে পারবো অক্টেট রুল, তার লিমিটেশন, draw Lewis structure of simple molecules, explain করতে পারবো formation of different types of bond, single bond, double bond, triple bond, এইগুলো। এছাড়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে তোমাদের কোসেল-লুইস অ্যাপ্রোচটা যেমন খুবই ইম্পর্টেন্ট, সেরকমই VSEPR থিওরি, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা তোমাদের মানে এনইটি তো ইম্পর্টেন্ট অবশ্যই, কিন্তু বোর্ড লেভেলে এটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। এছাড়া এখান থেকে এক্সপ্লেন করতে পারবো ভ্যালেন্স বন্ড অ্যাপ্রোচ ফর দ্য ফরমেশন অফ কোভ্যালেন্ট বন্ড, প্রেডিক্ট করতে পারবো দ্য ডিরেকশনাল প্রপার্টিজ অফ কোভ্যালেন্ট বন্ড। এছাড়া এক্সপ্লেন করতে পারবো ডিফারেন্ট টাইপস অফ হাইব্রিডাইজেশন যেটা ইনভলভ হয়ে আছে sp-d অরবিটালে। এছাড়া আমরা ড্র করতে পারবো শেপ অফ সিম্পল কোভ্যালেন্ট মলিকিউল, সেই মলিকিউলস গুলোকে কিন্তু আমরা ড্র করতে পারবো। ঠিক আছে, এছাড়া ডেসক্রাইব করতে পারবো দ্য মলিকিউলার অরবিটালস থিওরি অফ হোমোমলিকিউলার ডাইঅ্যাটমিক মলিকিউলস। ঠিক আছে, ডাইঅ্যাটমিক মানে কি, দ্বি পরমাণু অণু কিছু আমরা মলিকিউলার অরবিটাল থিওরি, আণবিক কক্ষক তত্ত্বের কিছু এক্সপ্লেনেশন দিতে পারবো। এছাড়া কনসেপ্ট অফ হাইড্রোজেন বন্ড, হাইড্রোজেন বন্ডের কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে এই চ্যাপ্টারটা স্টাডি করলে। ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করি। প্রথমেই কি বলছে দেখো, প্রথমেই বলছে যে আমরা জানি, এটা অলরেডি তোমাদের পড়া আছে, যে ম্যাটার ইজ মেড আপ অফ ওয়ান অর ডিফারেন্ট টাইপ অফ এলিমেন্টস। তাহলে ম্যাটার মানে কি, পদার্থ, তাই তো, সেটা ওয়ান অথবা ডিফারেন্ট টাইপ অফ এলিমেন্ট দিয়ে তৈরি হয়। মৌল, এক বা একাধিক মৌল দ্বারা ম্যাটার তৈরি হয়। আন্ডার নরমাল কন্ডিশন no other element exists as an independent atom in nature. তাহলে একদম নরমাল কন্ডিশনে যখন থাকে, তখন কোনো এলিমেন্টই মানে মানে স্বাধীন অবস্থায় ইন্ডিপেন্ডেন্টলি থাকে না প্রকৃতিতে। নরমাল কন্ডিশনে কোনো এলিমেন্টই স্বাভাবিক অবস্থায় কিন্তু স্বাধীনভাবে থাকে না, এক্সেপ্ট নোবেল গ্যাস। নোবেল গ্যাস ছাড়া কিন্তু, নোবেল গ্যাস কিন্তু এদের মধ্যে ব্যতিক্রম। However, a group of atoms is found to exist together as one species having characteristic properties. কি বলছে যে এই মানে তা সত্ত্বেও কি হয়, অনেকগুলো পরমাণু আছে, গ্রুপ অফ অ্যাটম, গ্রুপ অফ অ্যাটম কি হয়, নিজেরা একসাথে যুক্ত হয়ে, বলছে ফাউন্ড টু বি এক্সিস্ট, তাহলে নিজেরা একসাথে কি হয়, একসাথে যুক্ত হচ্ছে, একসাথে যুক্ত হয়ে তারা কিন্তু একটা নতুন পদার্থ তৈরি করছে। such a group of atom, এই যে গ্রুপ অ্যাটম গুলো আর কি, যে কিছু সংখ্যক পরমাণু আছে,
যারা একত্রে যুক্ত হয়ে একটা নতুন পদার্থ তৈরি করছে সেই গ্রুপ অফ অ্যাটমকে কিন্তু মলিকিউল বলে। Obviously there must be some force which hold these constituent atoms together in the molecule. তাহলে একদম মলিকিউলের মধ্যে যে পরমাণুগুলো আছে তার মধ্যে কিন্তু একটা ফোর্স কাজ করছে, একটা আকর্ষণ বল, অ্যাট্রাকটিভ ফোর্স কিন্তু এখানে কাজ করে। সেই দ্য অ্যাট্রাকটিভ ফোর্স, সেই যে অ্যাট্রাকটিভ ফোর্সটা যেটা which hold various constituent like atom, ion a together in different chemical species is called a chemical bond। কি বলছে, তাহলে অ্যাট্রাকটিভ ফোর্স যার দ্বারা ভেরিয়াস কনস্টিটিউয়েন্ট মানে যেমন ধরো মানে অ্যাটম, আয়ন এগুলো কিন্তু একসাথে থাকে। ডিফারেন্ট কেমিক্যাল স্পেসিস মানে রাসায়নিক যে অণুগুলো আছে সেগুলোর মধ্যে অ্যাটম, আয়ন এগুলো কিন্তু একসাথে থাকে এই অ্যাট্রাকটিভ ফোর্সের দ্বারাই, সেটাকে বলে কেমিক্যাল বন্ড। একসাথে যুক্ত হয়ে থাকে না বন্ড দ্বারা, আমরা অনেক ক্ষেত্রে দেখেছি সিঙ্গেল বন্ড, ডবল বন্ড, ঠিক আছে, এগুলো কিন্তু এই কেমিক্যাল বন্ডের দ্বারাই যুক্ত থাকে। এই যে অ্যাট্রাকটিভ ফোর্সটা, এই ফোর্সটাকেই বলছি আমি, যার দ্বারা ভেরিয়াস কনস্টিটিউয়েন্ট মানে অ্যাটম, আয়ন এগুলো একসাথে একটা কেমিক্যাল স্পিসিসের মধ্যে, বিভিন্ন কেমিক্যাল স্পিসিসের মধ্যে রয়েছে একত্রে, সেটাকেই বলছি আমি রাসায়নিক বন্ধন। তাহলে এই চ্যাপ্টারটাই যেটা হলো আমাদের কেমিক্যাল বন্ডিং। এবার আসছি দেখো, সিন্স দ্য ফরমেশন অফ কেমিক্যাল কম্পাউন্ড টেক প্লেস as a result of combination of atom of various element in different ways, বলছে যে এই যে কেমিক্যাল কম্পাউন্ডস গুলোর ফরমেশনটা, এই যে কেমিক্যাল কম্পাউন্ড গুলো ফরমেশন হচ্ছে কার না ডিফারেন্ট ওয়েতে হচ্ছে। ডিফারেন্ট ওয়েতে বিভিন্ন যে এলিমেন্টস গুলো আছে, ভেরিয়াস এলিমেন্টস এর যে অ্যাটমস গুলো তাদের কম্বিনেশন। তাহলে বাংলায় ভালো করে যদি বলতে মানে বোঝাই, তাহলে বোঝায় যে বিভিন্ন মৌলের পরমাণুগুলোর কম্বিনেশন মানে সংযোগ, কিন্তু সংযোগের ফলেই কিন্তু একটা কেমিক্যাল কম্পাউন্ড তৈরি হচ্ছে। একটা কেমিক্যাল কম্পাউন্ড ফরমেশন হচ্ছে কখন, বিভিন্ন মৌলের পরমাণুগুলো সংযুক্ত হয়েছে, ডিফারেন্ট ওয়েতে হচ্ছে, একভাবে যে হয়ে যাচ্ছে সেটা না, সেটা কিন্তু একটা ডিফারেন্ট ওয়েতে হচ্ছে। এবারে আমাদের প্রশ্ন আসতে পারে যে why do atoms combine, শুধু অ্যাটম গুলো কেন কম্বাইন হচ্ছে। এছাড়া আরো কোয়েশ্চেন আসতে পারে যে why are only certain combination possible, কিছু নির্দিষ্ট কম্বিনেশন কেন পসিবল। why do some atom combine while certain other do not, কিছু অ্যাটম কম্বাইন হয় অথচ আদার্স যারা আছে তারা কম্বাইন হয় না, কেন, এর কারণটা কি। তো সেখানে আরো কোয়েশ্চেন আসতে পারে যে why do molecules possesses definite shape, মানে মলিকিউল গুলোর একটা নির্দিষ্ট আকৃতি কেন এরা দেখায়, এদের একটা নির্দিষ্ট আকার কেন হয়, সেটাও কিন্তু প্রশ্ন আসতে পারে। কারণ কি না, আমরা দেখলাম যে বলছে একটা কেমিক্যাল কম্পাউন্ডের ফরমেশন কখন হবে, ভেরিয়াস এলিমেন্টের অ্যাটমের কম্বিনেশন যখন হবে ডিফারেন্ট ওয়েতে তখন। তাহলে ওই সেই সূত্রে কোশ্চেন গুলো আসছে যে শুধু কেন অ্যাটমি কম্বাইন হবে, শুধু কেন নির্দিষ্ট কিছু পরমাণুর ক্ষেত্রেই হবে, বাকি পরমাণুর ক্ষেত্রে কেন হবে না, মলিকিউল গুলো কেন একদম একটা নির্দিষ্ট আকৃতির হবে। এবারে এইসব অ্যান্সার দেওয়ার জন্যই কিন্তু এই অ্যাপ্রোচ গুলো হয়েছে, মানে কোসেল লুইস কিন্তু এই কারণেই একটা অ্যাপ্রোচ দিলেন, যেটা হচ্ছে তোমার কোসেল লুইস মানে এই অ্যান্সার গুলো মানে কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য ওনাদের ধারণাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কোসেল আর লুইসের ধারণা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা মানে এই ব্যাপারটা ক্লিয়ার হওয়ার জন্য। সেখানে ভ্যালেন্স সেল ইলেকট্রন পেয়ার রিপালশন মানে যেটা ভিএসইপিআর থিওরি, ভ্যালেন্স বন্ড থিওরি, মলিকিউলার অরবিটাল থিওরি বা এই কোসেল লুইস অ্যাপ্রোচ, এই সব কটার মাধ্যমে কিন্তু আমরা ক্লিয়ার করতে পারবো। আচ্ছা, এরপর আছে যেটা এখানে সেরকম কিছু দরকার নেই আর। এবার চলো এসে গেছি আমরা
মেন টপিকে যে কোসেল লুইস অ্যাপ্রোচ টু কেমিক্যাল বন্ডিং। তাহলে কেমিক্যাল বন্ডিং এ কোসেল আর লুইসের বক্তব্যটা কি ছিল? কি বলছে না, ইন অর্ডার টু এক্সপ্লেন দ্য ফরমেশন অফ chemical bond in terms of electron, a number of attempts were made, but it was only in 1916 when Cosell and Lewis succeeded independently in giving a satisfactory explanation. তাহলে কি বলছে না, in terms of electron মানে ইলেকট্রনের সাহায্যে কেমিক্যাল বন্ডিং একটা তৈরি ফরমেশন, কেমিক্যাল বন্ড ফরমেশনটা এক্সপ্লেন করার জন্য অনেকবারই চেষ্টা হয়েছে। এই নাম্বার অফ অ্যাটেম্পটস মানে অনেকবার চেষ্টা হয়েছে কিসের জন্য? এক্সপ্লেন দ্য ফরমেশন অফ কেমিক্যাল বন্ড, মানে ইলেকট্রনের সাহায্যে কিভাবে কেমিক্যাল বন্ড ফরমেশন হচ্ছে সেটা এক্সপ্লেন করার অনেক চেষ্টা হয়েছে, কিন্তু সেটা ছিল 1916 যখন কোসেল অ্যান্ড লুইস সাকসেসফুল হয়েছিলেন। ওনারা ইন্ডিপেন্ডেন্টলি একটা স্যাটিসফ্যাক্টরি এক্সপ্লেনেশন দিতে সমর্থ হয়েছিলেন। ওনারা এটাই সাকসেসফুল হয়েছিলেন, সেটা হচ্ছে 1916 এ। They were the first to provide some logical explanation of valence, which was based on the inertness of noble gases. বলছে নোবেল গ্যাসের ইনার্টনেস মানে কি? নিষ্ক্রিয়তা। বাংলায় যেটাকে বলে নিষ্ক্রিয়তা, নিষ্ক্রিয় গ্যাস বলে না, তাই জন্য নোবেল গ্যাসকে কিন্তু নিষ্ক্রিয় গ্যাস বা ইনার্ট গ্যাসেসও বলে। এটার উপর ভিত্তি করে, এই নোবেল গ্যাসের ইনার্টনেসের উপর বেস করে ভ্যালেন্সের একটা লজিক্যাল এক্সপ্লেনেশন প্রোভাইড করেছিলেন 1916 এ কোসেল অ্যান্ড লুইস। ঠিক আছে, ভ্যালেন্স মানে কি? যোজ্যতা। যোজ্যতার একটা কিন্তু লজিক্যাল মানে যুক্তিপূর্ণ একটা ব্যাখ্যা দিয়েছিলেন। এবার কি হলো না, লুইস pictured the atom in terms of a positively charged kernel. কার্নেল মানে কি? নিউক্লিয়াসের সাথে ইনার ইলেকট্রন যুক্ত হয়ে আছে, নিউক্লিয়াস আছে তার সাথে ইনার ইলেকট্রন আছে। ঠিক আছে, নিউক্লিয়াস প্লাস ইনার ইলেকট্রন মানে অন্তঃস্থ ইলেকট্রন আছে, সেটাকেই বলে কার্নেল, সেটাকেই বলা হয় কার্নেল। এবার বলছে লুইস কি করলেন, অ্যাটম মানে অ্যাটমটাকে উনি কিভাবে পিকচার্ড করলেন, মানে কি বলে চিত্রিত করলেন, যেটাকে বলে কিভাবে করলেন না, Lewis pictured the atom terms of a positively charged kernel and outer shell that would accommodate a maximum of 8 electron. বলছে যে পজিটিভলি চার্জড কার্নেল মানে হচ্ছে যে পজিটিভলি চার্জড নিউক্লিয়াস প্লাস ইনার ইলেকট্রন, কার্নেল তাকেই বলা হয়। ঠিক আছে, আর এটার ওপর ভিত্তি করে আর কি পজিটিভলি চার্জড কার্নেল আর আউটার সেল মানে একদম সর্ববহিস্থ কক্ষ, that could accommodate a maximum of 8 ইলেকট্রন, যেটা 8টা ইলেকট্রন সর্বোচ্চ, ম্যাক্সিমাম বলেছে কিন্তু সর্বোচ্চ 8টা ইলেকট্রন কি করতে পারবে না, সর্বোচ্চ 8টা ইলেকট্রন কিন্তু এরা অ্যাকোমোডেট করতে পারবে, যে সর্ববহিস্থ কক্ষগুলো, তার উপর ভিত্তি করে কিন্তু লুইস pictured the atom. Okay, he further assumed that these 8 electron occupy, প্রথমে তো উনি বললেন যে আউটার সেলে 8টা ইলেকট্রন, সব ম্যাক্সিমাম অফ 8 ইলেকট্রন অ্যাকোমোডেট করতে পারবে আউটার সেল, আর পজিটিভলি চার্জড কার্নেলের উপর ভিত্তি করে মানে নিউক্লিয়াস প্লাস ইনার ইলেকট্রন করলেন। এছাড়াও উনি অ্যাজিউম করলেন যে দিস 8 ইলেকট্রন, এই যে 8টা ইলেকট্রন থাকবে, হ্যাঁ এই যে 8টা ইলেকট্রন থাকবে, এই 8 ইলেকট্রন কি হবে না, এই 8টা ইলেকট্রন অকুপাই করবে দ্য কর্নার্স অফ এ কিউব হুইচ সারাউন্ড দ্য কার্নেল, মানে কার্নেলকে সারাউন্ড করে কি আছে, কিউব আছে, কার্নেলকে সারাউন্ড করে যে কিউব, কিউব মানে কি ঘনক, তার কর্নারে, কর্নার যে আছে না কিউবের কর্নার গুলো 8 ইলেকট্রন দ্বারা অকুপাইড হবে।
তাহলে আবার বলছি, তিনি এটাও বলেছিলেন, কে না সায়েন্টিস্ট লুইস এটাও বললেন যে এই যে 8টা ইলেকট্রন থাকবে সর্ববহিস্থ কক্ষে, সর্বোচ্চ 8টা ইলেকট্রন এরা অ্যাকোমোডেট করতে পারবে। সেটা কি হয়, ওই কার্নেলের সারাউন্ডে যে কিউব আছে তার কর্নার গুলোতে 8টা ইলেকট্রন দখল হয়ে যায়। ঠিক আছে, 8টা ইলেকট্রন দখল করে ওই কিউবের কর্নার গুলো, যেটা সারাউন্ড করে আছে কার্নেলটাকে। Thus, the single outer cell electron of sodium, সোডিয়ামের তো সর্ববহিস্থ কক্ষে একটা ইলেকট্রন আছে, অকুপাই করবে তাহলে ওয়ান কর্নার অফ দ্য কিউব। ঘনকের কি হয় না, ঘনকের একটা দিক একটা কর্নার, 8টার মধ্যে একটা কর্নার অকুপাই করবে সোডিয়ামের ওই আউটার সেল ইলেকট্রনটা, সিঙ্গেল আউটার সেল ইলেকট্রনটা। কার না, সোডিয়ামের, সে অকুপাই করবে ওয়ান কর্নার অফ দ্য কিউব। while in case of a noble gas all the 8 corners would be occupied. নোবেল গ্যাসের ক্ষেত্রে কিন্তু 8টা কর্নারই অকুপাইড হয়ে যাবে। সোডিয়ামের যেহেতু সর্ববহিস্থ কক্ষে একটা ইলেকট্রন আছে, তাই জন্য সে অকুপাই করবে ওয়ান কর্নার অফ দ্য কিউব। কিন্তু নোবেল গ্যাসের ক্ষেত্রে তো 8টা আছে, তাই 8টা কর্নারই অকুপাইড হয়ে যাবে। This octet of electron represent a particularly stable electronic arrangement. এই অক্টেট, এই যে অষ্টক পূর্তি লাভ করছে ইলেকট্রন গুলো, অষ্টক পূর্তি লাভ করছে বলেই সেটাকে বলছে যে অক্টেট। ঠিক আছে, সেটাকে বলছে অক্টেট। এইটাই মানে এই যে অক্টেট অফ দ্য ইলেকট্রন রিপ্রেজেন্ট করছে একটা পার্টিকুলারলি স্টেবল ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট, নির্দিষ্ট সুস্থিত ইলেকট্রনিক মানে ইলেকট্রন বিন্যাস রিপ্রেজেন্ট করে এই অক্টেট। তাহলে অষ্টক পূর্তি যখন একটা ইলেকট্রন যখন অষ্টক পূর্তি লাভ করবে, তখন কিন্তু সে একটা পার্টিকুলারলি স্টেবল ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট এরা রিপ্রেজেন্ট করে। লুইস postulated that atoms achieve the stable octet when they are linked by chemical bond. কেমিক্যাল বন্ড ফরমেশনের সময় যখন কেমিক্যাল বন্ডের সাথে লিংকড হয়ে আছে, তখন কিন্তু অ্যাটম গুলো একটা স্টেবল অক্টেশন লাভ করে, স্টেবল অক্টেট, তখন কিন্তু অ্যাটম গুলো অষ্টক পূর্তি লাভ করে বলতে পারো বাংলায়। এটা কিন্তু লুইসের একটা পোস্টুলেটেড, ঠিক আছে, যেটাকে বাংলায় বলে স্বীকার্য। আমরা পরের স্বীকার্য পড়েছি তাই না, সেরকমই লুইসের একটা স্বীকার্য ছিল, সেটা হচ্ছে অ্যাটমস গুলো স্টেবল অক্টেট হয়ে যাবে কখন না, যখন কেমিক্যাল বন্ড ফরমেশন হবে। ঠিক আছে, যখন কেমিক্যাল বন্ডের দ্বারা লিংকড হয়ে যাবে তারা, তাহলে তারা স্টেবল হয়ে যাবে এবং অষ্টক পূর্তি মানে অক্টেট হয়ে যাবে। ইন দ্য কেস অফ সোডিয়াম অ্যান্ড ক্লোরিন this can happen in the case of মানে সোডিয়াম আর ক্লোরিনের ক্ষেত্রে যদি দেখো, ট্রান্সফার অফ অ্যান ইলেকট্রন ফ্রম সোডিয়াম টু ক্লোরিন, তাহলে কি হয়, সোডিয়াম থেকে যদি আমি ক্লোরিনে ইলেকট্রন দিয়ে দিই, তাহলে কি হবে, সোডিয়াম প্লাস হয়ে যাবে, তাহলে Na প্লাস, আর ক্লোরিন যেহেতু ইলেকট্রন গেইন করলো তাই ক্লোরিন মাইনাস আয়ন তৈরি হবে, তাই তো। In the case of sodium and chlorine, this can happen by transfer of an electron from sodium to chlorine, thereby giving the Na plus and Cl minus ion. In the case of other molecule like ধরো Cl2, H2, F2, bond is formed by the sharing of a pair of electron between the atom. অ্যাটমের মধ্যে এরা একটা পেয়ার অফ ইলেকট্রন শেয়ার করে, তার মাধ্যমে কিন্তু এরা বন্ড ফরমেশন করে। ঠিক আছে, তাহলে ওখানে কিন্তু সোডিয়াম থেকে ক্লোরিনে ইলেকট্রন ট্রান্সফারের মাধ্যমে আমরা কিন্তু বন্ড ফরমেশন করতে পারছি। আর ধরো আদার্স যে মলিকিউলস গুলো আছে, ধরো Cl2, F2, H2, এগুলোর কিন্তু বন্ড ফরমেশন হয় কিভাবে না, এ পেয়ার অফ ইলেকট্রন শেয়ার্ড হয় বিটুইন দ্য অ্যাটম, দুটো অ্যাটমের মধ্যে, মানে ক্লোরিনের সাথে ক্লোরিন, দুটো ক্লোরিন অ্যাটম নিয়েই তো একটা Cl2 মলিকিউল তৈরি হচ্ছে, দুটো H পরমাণু নিয়েই তো একটা H2 অণু তৈরি হয়, দুটো ফ্লুরিন অণু পরমাণু নিয়ে তবেই না একটা F2 অণু তৈরি হয়। সেই হেতু বলছে বিটুইন দ্য অ্যাটম, তার মানে ক্লোরিনের সাথে ক্লোরিনের, ক্লোরিনের মানে ক্লোরিন, দুটো ক্লোরিন অ্যাটমের মধ্যে এ পেয়ার অফ ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে বন্ড ফরমেশন হয়। এটাকে
In the process, each atom attains a stable outer octet of electron. এই প্রসেসে যদি চলতে থাকে তাহলে কিন্তু তারা একটা কি পায় না, আউটার অক্টেট অফ ইলেকট্রন, আউটার অক্টেট অফ ইলেকট্রন স্টেবল হয় এবং অক্টেট অষ্টক পূর্তি ইলেকট্রন গুলো লাভ করে, ঠিক আছে, এবং স্টেবলও হয়। এবার দেখো যেটা পড়বো আমরা সেটা হচ্ছে তোমার লুইস সিম্বল। এই যে লুইসের কথা বলছি না, লুইসের ক্ষেত্রে মানে লুইস সিম্বল, লুইসের ক্ষেত্রে কিন্তু তোমাদের ইয়ে আছে কি বলে, লুইস যে একটা ওনার পোস্টুলেটেড যেটা ছিল কেমিক্যাল বন্ডের গঠনের সময় তারা কেমিক্যাল বন্ড যখন তৈরি হবে তখন তারা অষ্টক পূর্তি লাভ করবে, অক্টেট হয়ে যাবে, তারা স্টেবল হবে এবং স্টেবল হবে, এটা কিন্তু মাথায় রাখো। সেই জন্য তার সিম্বল আছে, কিছু সিম্বল দিয়ে আমাদের এটাকে নোটেট করা হয় আর কি। সেই সিম্বল সম্পর্কে আমরা কিছু শিখব। এখানে বলছে ইন দ্য ফরমেশন of a molecule only the outer cell electron take part in chemical combination and they are known as valence electron। বলছে কোন মলিকিউল ফরমেশনের সময় কেবলমাত্র যে আউটার সেল ইলেকট্রনটা কেমিক্যাল কম্বিনেশন বলতে পারো, এটাকে কেমিক্যাল রিয়াকশন, কিছু রাসায়নিক বিক্রিয়া আছে তাতে কিন্তু কেবলমাত্র ওই আউটার সেলে মানে একদম সর্ববহিস্থ কক্ষে যে ইলেকট্রন গুলো আছে তারাই অংশ নেয় একটা মলিকিউল ফরমেশনের জন্য। তাহলে একটা মলিকিউল ফরমেশন করার সময় অনলি দ্য আউটার সেল ইলেকট্রন টেক পার্ট ইন কেমিক্যাল রিয়াকশন, সেইটাকেই বলছে। এবার যে ইলেকট্রন গুলো মানে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন গুলো কেমিক্যাল রিয়াকশনে অংশগ্রহণ করছে সেই ইলেকট্রন গুলোকে বলছে ভ্যালেন্স ইলেকট্রন, যেটাকে বাংলায় তোমরা বলো যোজ্যতা ইলেকট্রন, ঠিক আছে, মনে রাখো ভ্যালেন্স ইলেকট্রন তাহলে কোনগুলো, একদম আউটার সেল ইলেকট্রন গুলো যারা কেমিক্যাল রিয়াকশনে অংশ নেয় মলিকিউল ফরমেশনের জন্য, ঠিক আছে। The inner cell electron are well protected, inner cell electron গুলো কিন্তু একদম খুব ভালোভাবে প্রোটেক্টেড থাকে, একদম সুরক্ষিত থাকে, and are generally not involved in the combination process, এরা কিন্তু এই কেমিক্যাল কম্বিনেশন বা রিঅ্যাকশন যেটা বলো না কেন এতে কিন্তু পার্টিসিপেট করে না, ইনভলভ থাকে না। জে.এন. লিউইস অ্যান আমেরিকান কেমিস্ট, উনি হলেন একজন আমেরিকান কেমিস্ট, ইন্ট্রোডিউসড করেছিলেন সিম্পল নোটেশন টু রিপ্রেজেন্ট ভ্যালেন্স ইলেকট্রন ইন অ্যান অ্যাটম। একটা অ্যাটমের মধ্যে ভ্যালেন্স ইলেকট্রনকে কিভাবে রিপ্রেজেন্ট করব সেটা উনি একটা সিম্পল নোটেশনের দ্বারা বুঝিয়েছিলেন। দিস নোটেশন আর কল্ড লুইস সিম্বল, এটাকেই কিন্তু বলে লুইস সিম্বল। এই লুইস আর কোশেল এদের পুরো পার্টটাই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এনইটির এমসিকিউ এর জন্য, ঠিক আছে। তাহলে কি বললাম, তোমার লুইস যে একটা সিম্বল উনি দিয়েছিলেন রিপ্রেজেন্ট করার জন্য ওই ভ্যালেন্স ইলেকট্রনটাকে, একটা অ্যাটমের ভ্যালেন্স ইলেকট্রনটাকে রিপ্রেজেন্ট করার জন্য একটা সিম্পল নোটেশন দিয়েছিলেন যেটাকে বলছি আমরা লুইস সিম্বল। ফর এক্সাম্পল দেখো আমাদের সেকেন্ড পিরিয়ডের পর্যায় সারণীতে পিরিয়ডিক টেবিলে সেকেন্ড পিরিয়ডের এলিমেন্ট গুলো এখানে দেওয়া রয়েছে, দেখেছো, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, এদের দেখো একটা করে ডট দেখতে পাচ্ছ তোমরা, এইগুলোই হচ্ছে লুইস সিম্বল। তার মানে লিথিয়ামের একদম আউটার সেল ইলেকট্রন, আউটার সেল ইলেকট্রন হচ্ছে একটা, সর্ববহিস্থ কক্ষে একটা ইলেকট্রন আছে। তোমরা ইলেকট্রনিক যে কনফিগারেশন করেছো, ইলেকট্রনিক কনফিগারেশন তো প্রায় অনেকেই করে আমাকে পাঠিয়েছিলে, তাহলে তোমাদের তো মানে ওটা যদি মাথায় থাকে তাহলে তোমরা জানো যে লিথিয়ামের সর্ববহিস্থ কক্ষে একটা ইলেকট্রন আছে, বেরিলিয়ামের দুটো, বোরনের তিনটে, কার্বনের চারটে, নাইট্রোজেনের পাঁচটা, অক্সিজেনের ছটা, এইভাবে তোমরা করেছিলে রুবিডিয়াম অবধি, তাই তো। তাহলে এইভাবে সর্ববহিস্থ কক্ষে দেখো যটা করে আছে ইলেকট্রন, ঠিক তটা করে ডট দেওয়া আছে, বিন্দু আছে, সেটাই হচ্ছে লুইস সিম্বল। এবার এই লুইস সিম্বলের কিছু সিগনিফিকেন্স আছে, সেটা কি না, দ্য নাম্বার অফ ডটস অ্যারাউন্ড দ্য সিম্বল রিপ্রেজেন্ট করছে নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন। এই যে সিম্বলের এ করে সিম্বলকে অ্যারাউন্ড করে যে ডটস গুলো আছে সেটা কিন্তু তার মানে কি নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন। সরি, তো দেখো নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন তাহলে কোনগুলো, যতগুলো ডটস আছে
সেটাই ভ্যালেন্স ইলেকট্রনের নাম্বার। এই নাম্বারটা কিন্তু দিস নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন হেল্প করে কিসে, তোমাকে যে মেন ভ্যালেন্স কত একটা এলিমেন্টের, কমন বা গ্রুপ ভ্যালেন্স কত সেটা ক্যালকুলেট করতে এই ভ্যালেন্স ইলেকট্রনের নাম্বারটা খুবই হেল্প করে। এই যে তোমার গ্রুপের ধরো কোনো গ্রুপ ভ্যালেন্স বা তোমার কমন ভ্যালেন্স, কমন যে ভ্যালেন্স সেটা কিন্তু তুমি ওই যতগুলো ভ্যালেন্স ইলেকট্রন আছে তার সমান হতে পারে। তার মানে কি যতগুলো মানে ভ্যালেন্স ইলেকট্রন মানে কি, যত নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন মানে যতগুলো ডট আছে তার সমান হতে পারে, অথবা যতগুলো ডট আছে সেটাকে 8 থেকে মাইনাস করলে যেটা হবে তার সমান হতে পারে। দেখো এখানে বলেছে তাহলে যে দিস নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন হেল্পস টু ক্যালকুলেট দ্য কমন অর গ্রুপ ভ্যালেন্স অফ দ্য এলিমেন্ট। The group valence of the element generally either equal to the number of dots in Lewis symbol, Lewis symbol এ যতগুলো ডটস আছে তার সমান হতে পারে, অথবা 8 minus the number of dots or valence electron, নাম্বার অফ ডটস বা ভ্যালেন্স ইলেকট্রনকে 8 থেকে মাইনাস করলে যেটা হবে তারও সমান হতে পারে কি, the group valence of the element। ঠিক আছে, এবার বলছে দেখো এই কোসেল লুইজের, তাহলে লুইস সিম্বল পড়লাম, ঠিক আছে, লুইজের লুইস সিম্বল পড়লাম। এছাড়া আছে হচ্ছে আমাদের কোসেল ইন রিলেশন টু কেমিক্যাল বন্ডিং ড্রিউ অ্যাটেনশন টু দ্য ফলোইং ফ্যাক্ট। কিছু বিষয় আছে যেগুলোর ওপর উনি অ্যাটেনশন দিয়েছিলেন, কি না কোসেল, বিজ্ঞানী কোসেল কেমিক্যাল বন্ডিং সম্পর্কে। ঠিক আছে, কেমিক্যাল বন্ডিং সম্পর্কে উনি নিচে দেখো এই কতগুলো আমাদের বিষয় আছে, ফ্যাক্টস আছে যেগুলোর উপর কোসেল একটা দৃষ্টিপাত করেছিলেন, যেটাকে বাংলায় বলে অ্যাটেনশন দিয়েছিলেন ওগুলোর উপর। কি সেই এগুলো? In the periodic table, the highly electronegative halogen and the highly electropositive alkali metal, halogen গুলো কি highly electronegative আর অ্যালকালি মেটাল গুলো হাইলি ইলেকট্রোপজিটিভ। পিরিয়ডিক টেবিল বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা স্টাডি করার জন্য। তাহলে হাইলি ইলেকট্রোনেগেটিভ হ্যালোজেন মৌলগুলো আর হাইলো ইলেকট্রোপজিটিভ যে অ্যালকালি মেটালস গুলো সেপারেটেড হয় কিন্তু নোবেল গ্যাসের দ্বারা। নোবেল গ্যাস দ্বারাই কিন্তু এরা সেপারেটেড হয়েছে। ঠিক আছে, নোবেল গ্যাস দ্বারা মানে ইনার্ট গ্যাস যেগুলো নিষ্ক্রিয় গ্যাস সেগুলো দ্বারাই কিন্তু সেপারেটেড হয়েছে এই হাইলি ইলেকট্রোপজিটিভ অ্যালকালি মেটাল আর হাইলি ইলেকট্রোনেগেটিভ হ্যালোজেন গুলো। পিরিয়ডিক টেবিলে এটা তোমরা দেখেছো। এবার বলছে দেখো 2 নম্বর পয়েন্ট, এই ব্যাপারটার উপর উনি একটা ভালো অ্যাটেনশন দিয়েছেন কোসেল। আরো একটা বিষয়ের উপর দিয়েছেন দেখো, যে ফরমেশন অফ এ নেগেটিভ আয়ন ফ্রম এ হ্যালোজেন অ্যাটম। একটা হ্যালোজেন অ্যাটম থেকে কিন্তু একটা নেগেটিভ আয়ন পাচ্ছি, আর একটা পজিটিভ আয়ন কোথা থেকে পাচ্ছি, একটা পজিটিভ আয়ন পাচ্ছি একটা অ্যালকালি মেটাল থেকে, তাই তো? তাহলে একটা হ্যালোজেন অ্যাটম থেকে আমি নেগেটিভ আয়ন তৈরি করতে পারছি, একটা অ্যালকালি মেটাল থেকে আমি একটা পজিটিভ আয়ন তৈরি করতে পারছি। সেগুলো অ্যাসোসিয়েটেড হচ্ছে কিভাবে, গেইন করছে অথবা লস করছে একটা ইলেকট্রনকে বাই দ্য রেসপেক্টিভ অ্যাটম। তাহলে রেসপেক্টিভ অ্যাটম দ্বারাই ইলেকট্রন গেইন করছে, গেইন করলে কি হবে, সে নেগেটিভ আয়ন হয়ে যাবে, লস করে ইলেকট্রন যদি সে লস করে তাহলে সে পজিটিভ আয়ন হবে। তার মানে হ্যালোজেন অ্যাটম গুলো বুঝতে পারছো এখানে ইলেকট্রন গেইন করছে কারণ তারা নেগেটিভ আয়ন দিচ্ছে, আর অ্যালকালি মেটাল গুলো কিন্তু ইলেকট্রন লস করছে, তবেই তো তারা পজিটিভ আয়ন তৈরি করতে পারছে। ঠিক আছে, এই ব্যাপারটার উপরেও কিন্তু বিজ্ঞানী কোসেল দৃষ্টিপাত করলেন। আরো একটা দেখলেন যে এই যে নেগেটিভ আর পজিটিভ আয়ন তৈরি হচ্ছে সেটা অ্যাটেন স্টেবল নোবেল গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন। এগুলো কিন্তু নোবেল গ্যাসের মতোই একটা স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন এরা লাভ করে, নোবেল গ্যাসের মতোই এরা স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন লাভ করে। এবার তাহলে নেগেটিভ আর পজিটিভ আয়ন তাহলে তৈরি হচ্ছে যে সেটা কিন্তু নোবেল গ্যাসের মতোই ইলেকট্রনিক কনফিগারেশন লাভ করছে। নোবেল গ্যাস উইথ দ্য এক্সেপশন অফ হিলিয়াম হুইচ হ্যাজ এ ডুপ্লেট অফ ইলেকট্রন। হিলিয়ামও তো একটা নোবেল গ্যাস, এটার কিন্তু ডুপ্লেট আছে, মানে
দুটো ইলেকট্রন থাকে, তাই তো হিলিয়ামের ক্ষেত্রে। এছাড়া বাকি যে নোবেল গ্যাসগুলো আছে হ্যাভ আ পার্টিকুলারলি স্টেবল আউটার সেল ইলেকট্রনিক কনফিগারেশন অফ 8, মানে এরা কিন্তু বাকি আমরা পড়ছিলাম না নোবেল গ্যাসগুলোর ক্ষেত্রে, বাকি পড়ছিলাম নোবেল গ্যাসগুলো কিন্তু আমাদের অক্টেট লাভ করে, NS2 NP6 ইলেকট্রন দেখো 8 ইলেকট্রন এদের কনফিগারেশনে আছে, আউটার সেল কনফিগারেশনে 8টা ইলেকট্রন আছে, তার মানে এরা অক্টেট লাভ করছে। একদম ফার্স্টে এটা আমরা পড়েছি অলরেডি যে নোবেল গ্যাসগুলোর কিন্তু স্টেবল আউটার সেল কনফিগারেশন অফ 8 ইলেকট্রন আছে, সেটা হচ্ছে NS2 NP6। এই ব্যাপারটার উপরও উনি একটা ভালোভাবে দেখলেন আর কি ব্যাপারটা। আর বলছে এই যে নেগেটিভ আর পজিটিভ আয়ন এরা স্টেবিলাইজড হচ্ছে কিভাবে, আমরা দেখলাম যে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন, তার মানে একটা যে স্থির তড়িৎ আকর্ষণ বল, স্থির তাড়িতিক আকর্ষণ বল, সেই তার মাধ্যমেই কিন্তু এই পজিটিভ আর নেগেটিভ আয়নটা স্টেবিলাইজড হয়। ঠিক আছে, কারণ হ্যালোজেন অ্যাটম থেকে আমরা নেগেটিভ আয়ন তৈরি করতে পারছি, আর অ্যালকালি মেটালস মানে কোনগুলো, লিথিয়াম, তাই তো, লিথিয়াম, সোডিয়াম, Li প্লাস তৈরি করতে পারি, তাই তো, Na প্লাস তৈরি করতে পারি, K প্লাস, এগুলো সবই অ্যালকালি মেটালস যার থেকে আমি পজিটিভ আয়ন পাচ্ছি। আর নেগেটিভ আয়ন কোত্থেকে পাচ্ছি, ক্লোরিন, ব্রোমিন, ফ্লুরিন, আয়োডিন, এগুলো থেকে আমরা নেগেটিভ চার্জ পাচ্ছি, তাই তো, নেগেটিভ আয়ন পাচ্ছি। তাহলে এরা কখন স্টেবিলাইজড হবে, একটা ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশনের মাধ্যমে। ঠিক আছে, সেরকমই দেখো ফর এক্সাম্পল NaCl ফরমেশন করব, তাহলে Na সোডিয়াম হচ্ছে এই মাত্র বললাম যেটা অ্যালকালি মেটালস, তোমরা পিরিয়ডিক টেবিলে নিশ্চয়ই পড়ে ফেলেছো অলরেডি, এখন তো মক টেস্ট গুলো তোমাদের সব হয়েও গেছে। NaCl ফরমেশন, Na হচ্ছে অ্যালকালি মেটাল, ক্লোরিন হচ্ছে হ্যালোজেন অ্যাটম। তাহলে এই অ্যালকালি মেটাল থেকে আমি কি পাবো, পজিটিভ আয়ন, তাই তো, আর ক্লোরিন থেকে পাবো নেগেটিভ আয়ন। তাই এখানে আছে দেখো সোডিয়াম থেকে আমরা পেলাম Na+, ক্লোরিন থেকে ক্লোরিন কি করবে, ইলেকট্রন গেইন করবে, আর পজিটিভ আয়ন যে দিচ্ছে তার মানে সোডিয়াম কি করবে, ইলেকট্রন লস করবে। তাহলে দেখো ইলেকট্রনিক কনফিগারেশনে নিয়ন ছিল 3s1, একটা ইলেকট্রন এরা লস করেছে, তাই নিয়নের যা অ্যাটমিক নাম্বার তাই Na+ এর হয়ে গেল, n এর কত 11, মানে নিয়নের হচ্ছে 10। তাহলে দেখো এখানে সোডিয়াম যেহেতু একটা ইলেকট্রন লস করেছে তাই নিয়নের মতোই সোডিয়ামেরও 10 হয়ে গেল। ক্লোরিনের কটা, ক্লোরিনের হচ্ছে 17, তাহলে ক্লোরিনের 17। তাহলে দেখো এখানে এ কি করেছে, একটা ইলেকট্রন গেইন করেছে, তাহলে ক্লোরিন মাইনাস হয়ে গেল। তাহলে ক্লোরিনের যদি 17 ইলেকট্রনিক কনফিগারেশনে ইলেকট্রন নাম্বার হয়, আউটার সেল ইলেকট্রন দেখো, তাহলে এখানে দেখো 3s2 3p6 হয়ে গেল, মানে কি 18 হয়ে গেল, তাই তো, 18 হয়ে গেল, 17 ছিল একটা ইলেকট্রন সে গেইন করেছে, তার মানে 18 হয়ে গেল। 18 কার, 18 হচ্ছে আর্গনের, তাই তো, আর্গনের মনে পড়ছে তো, আর্গনের ইলেকট্রন বিন্যাস করে আমরা দেখেছিলাম যে আমরা অ্যাটমিক নাম্বার পেয়েছিলাম হচ্ছে 18, তাই তো, সেই অনুযায়ী ইলেকট্রনিক কনফিগারেশন করেছিলাম। তাহলে এখানে যেহেতু ইলেকট্রন ক্লোরিন গেইন করলো তাই আর্গনের মতোই এরও 18 হয়ে গেল। তাহলে এবার Na+ পেলাম, Cl- পেলাম, Na+ আর Cl- যুক্ত NaCl গঠন করলো। এবার সেরকমই দেখো ক্যালসিয়াম, ফ্লুরিন, ক্যালসিয়াম কি একটা অ্যালকালি মেটাল, সে কি দেবে, পজিটিভ আয়ন দেবে। ফ্লুরিন হচ্ছে হ্যালোজেন অ্যাটম, সে কি দেবে, নেগেটিভ আয়ন দেবে। তাহলে এখানে দেখো ক্যালসিয়াম থেকে ক্যালসিয়াম দুটো ইলেকট্রন লস করেছে, তাহলে ক্যালসিয়াম 2+, ফ্লুরিন একটা গেইন করেছে, ফ্লুরিন মাইনাস। এইভাবে CaF2 তৈরি হলো, CaF2 তার মানে কি, ক্লোরিন দুটো ইলেকট্রন ছেড়েছে আর ফ্লুরিন একটা গ্রহণ করেছে, F2 আছে। নেক্সট দেখো বলছে the bond formed as a result of the electrostatic attraction between the positive and negative ion was termed as electrovalent bond। এই যে বলছে পজিটিভ আর নেগেটিভ আয়নগুলোর মধ্যে কি হচ্ছে না, আয়নগুলোর মধ্যে অ্যাট্রাকটিভ যে ইলেকট্রোস্ট্যাটিক যে অ্যাট্রাকশনটা সেটার ফলে বন্ড ফরমেশন হচ্ছে, তাকে বলে ইলেকট্রোভ্যালেন্ট বন্ড, যেটা তোমাদের বাংলায় বোর্ডের ক্লাসে পড়িয়েছি দেখবে তড়িৎ যোজী বন্ধন। ঠিক আছে, তড়িৎ যোজী বন্ধন নামে কিন্তু সেটা পরিচিত।
তাহলে পজিটিভ আর নেগেটিভ আয়নের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশনের ফলে যে বন্ড ফরমেশন হচ্ছে সেটা কেমিক্যাল বন্ডিং যেটাকে বলে। তার কেমিক্যাল বন্ডিং কত ধরনের, ইলেকট্রোভ্যালেন্ট যেটা আমাদের বললাম, আয়নিক বন্ড হতে পারে, তাই তো, আয়নীয় বন্ধন, তড়িৎযোজী বন্ধন, আর একটা হয় অসমযোজী বন্ধন। ঠিক আছে, আয়নীয়টার নামই সমযোজী আর একটা অসমযোজী হয়, নন আয়নিক যেটা। ঠিক আছে, আচ্ছা, the electrovalence is thus equal to the number of unit charge on the ion. আয়নের মধ্যে যে ইউনিট চার্জ আছে তার নাম্বারের সাথে ইলেকট্রোভ্যালেন্সের নাম্বার ইকুয়াল হয়। ধরো NaCl, NaCl এর ক্ষেত্রে কি হবে, N এরও ইলেকট্রোভ্যালেন্সি হবে তোমার 1, Cl এরও হবে 1। ঠিক আছে, ক্যালসিয়ামের ক্ষেত্রে হবে ধরো তোমার পজিটিভ ইলেকট্রোভ্যালেন্স, ক্যালসিয়ামের ক্ষেত্রে 2, যেখানে ক্লোরিনের ক্ষেত্রে 1 বললাম। ঠিক আছে, ফ্লুরিনের ক্ষেত্রেও 1, ক্লোরিনের ক্ষেত্রেও 1 হবে। ঠিক আছে, এটা কিন্তু সম্পূর্ণ কার সাথে ইকুয়াল হয়, ইলেকট্রোভ্যালেন্স কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা, যে ইলেকট্রোভ্যালেন্স ইকুয়াল হয় নাম্বার অফ ইউনিট চার্জ অন দ্য আয়ন। একটা আয়নের কতটা মানে একক আধান, ইউনিট চার্জ বলতে একক আধানের, আয়নে অবস্থিত একক আধানের নাম্বারের সাথে কিন্তু সমান হয় ইলেকট্রোভ্যালেন্সি মানে তড়িৎ যোজ্যতাটা। এবার দেখো বলছে যে Cosel's এই postulation provide the basis for modern concept regarding ion formation by electron transfer and the formation of ionic crystalline compound। তাহলে আয়নের যে ফরমেশন আর আয়নের যে ক্রিস্টালাইন ফরমেশন, ক্রিস্টালাইন কম্পাউন্ড ফরমেশনের একটা মডার্ন কনসেপ্ট সে প্রোভাইড করেছিল কে, মানে কোসেলের এই যে এত এগুলোর উপর উনি দৃষ্টিপাত করলেন, এইটা কি প্রোভাইড করলো না, আয়ন ফরমেশন বা ইলেকট্রন ট্রান্সফার, ইলেকট্রনের ট্রান্সফারের মাধ্যমে আয়ন ফরমেশন আর আয়নিক ক্রিস্টালাইন কম্পাউন্ড ফরমেশন প্রোভাইড করেছিল। একটা মডার্ন কনসেপ্ট, এইগুলো তৈরি গঠনের একটা মডার্ন কনসেপ্ট কিন্তু আমরা পেয়েছিলাম কোসেলের পস্তুলেশন থেকে। এবার বলছে his view have proved to be great value in the understanding and systemization of the ionic compound। আয়নীয় যে যৌগগুলো আছে, আয়নিক কম্পাউন্ড মানে আয়নীয় যে যৌগগুলো আছে, সেই আয়নীয় কম্পাউন্ড, আয়নিক কম্পাউন্ডস গুলোকে ভালো করে বুঝতে, তাদের সিস্টেমাইজ, একটা সিস্টেমের মধ্যে বেঁধে ফেলতে এটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, এটা প্রুফ হয়ে গেছে। At the same time he did recognize the fact that সেই একই সময়তে তিনি এটাও রিকগনাইজ করতে পেরেছিলেন এই ব্যাপারটা যে একটা লার্জ নাম্বার অফ কম্পাউন্ড ডিড নট ফিট ইনটু দিস কনসেপ্ট। ওনার যে কনসেপ্টটা ছিল একটা লার্জ নাম্বার অফ কম্পাউন্ড কিন্তু তার মতের সাথে ফিট করে না, এটা তিনি সেম টাইমে বুঝতেও পেরেছিলেন। এবার দেখো চলো অক্টেট রুল, এবার বলছে অক্টেট রুল। এবার চলো তাহলে দেখে নিই আমাদের অক্টেট রুল, যেটা আমরা প্রথম থেকে বারবার এই নামটা কিন্তু শুনতে পেয়েছি। নোবেল গ্যাসের ক্ষেত্রে কিন্তু অলরেডি অক্টেট রুলটা অ্যাপ্লিকেবল, আমরা দেখেই নিয়েছি, এরা মানে কি বলবো অষ্টক পূর্তিরা লাভ করে। ঠিক আছে, চলো দেখো কোসেল অ্যান্ড লুইস ইন 1916 এ ডেভেলপ করলেন একটা ইম্পর্টেন্ট থিওরি অফ কেমিক্যাল কম্বিনেশন বিটুইন অ্যাটম। অ্যাটম গুলোর মধ্যে কেমিক্যাল কম্বিনেশনের একটা থিওরি, ইম্পর্টেন্ট থিওরি কোসেল আর লুইস দিয়েছিল, যাকে বলে ইলেকট্রনিক থিওরি অফ কেমিক্যাল বন্ডিং। কেমিক্যাল বন্ডিং এর ইলেকট্রনিক থিওরি বলে। অ্যাকর্ডিং টু দিস, এই যে বললেন এনারা, এই অনুযায়ী অ্যাটম ক্যান কম্বাইন আইদার বাই ট্রান্সফার অফ ভ্যালেন্স ইলেকট্রন ফ্রম ওয়ান অ্যাটম টু অ্যানাদার অ্যাটম। এনাদের মতামত অনুযায়ী অ্যাটম গুলো কিভাবে কম্বাইন হয়, ভ্যালেন্স ইলেকট্রন ট্রান্সফারের দ্বারা একটা অ্যাটম থেকে আরেকটা অ্যাটমে ভ্যালেন্স ইলেকট্রন ট্রান্সফারের মাধ্যমে কিন্তু অ্যাটম কম্বিনেশন হতে পারে, সেটা ইলেকট্রন গেইন অথবা লস, আগেই বলেছি। এছাড়া বাই শেয়ারিং অফ ভ্যালেন্স ইলেকট্রন ইন অর্ডার টু হ্যাভ অ্যান অক্টেট ইন দেয়ার ভ্যালেন্স সেল। বলছে তাহলে ভ্যালেন্স সেলে 8টা ইলেকট্রন করার জন্য ভ্যালেন্স ইলেকট্রনের শেয়ারের মাধ্যমে কিন্তু আমাদের পরমাণুগুলো বা অ্যাটম গুলো যেটা বলছি কম্বাইন হয়। তাহলে কি কিভাবে হতে পারে, দুটো ভাবে হতে পারে।
either by transfer of valence electron from one atom to another atom, gaining or losing দুটো হতে পারে যে কোনো একটা, অথবা শেয়ার করবে ভ্যালেন্স ইলেকট্রন in order to have an octet in their valence shell। ঠিক আছে, এইটাই কিন্তু তোমাদের যেটা বলছিলাম অক্টেট রুল। ঠিক আছে, এটাই হচ্ছে অক্টেট রুল, খুব ইম্পর্টেন্ট। এবার আসছি কোভ্যালেন্ট বন্ড। ল্যাংমুর 1919 তাহলে কোসেল অ্যান্ড লুইস কি করলেন? কোসেল অ্যান্ড লুইস কিন্তু 1916 ওদের অক্টেট রুলটা একদম ডেভেলপ করে দিয়েছিলেন। কোভ্যালেন্ট বন্ডে কি হলো না, ল্যাংমুর রিফাইন করলেন দা লুইস পোস্টুলেশন বাই abandoning the idea of the stationary cubical arrangement of the octet। তাহলে ল্যাংমুর কি করলেন? রিফাইন করলেন লুইস পোস্টুলেশনটাকে, কি করলেন? বাই abandoning the idea of the stationary cubical arrangement of the octet। কি বলছে যে এই যে অক্টেটের একটা কি বলবো, অক্টেটের যে একটা কিউবিক্যাল অ্যারেঞ্জমেন্ট, স্টেশনারি কিউবিক্যাল অ্যারেঞ্জমেন্ট যেটা, সেটার আইডিয়াটাকে উনি অ্যাবান্ডনিং মানে পরিত্যাগ করলেন, পরিত্যাগ করে, এবং and by introducing the term covalent bond, কোভ্যালেন্ট বন্ড এই টার্মটা সম্পর্কে ইন্ট্রোডিউস করালেন। আর অক্টেটের যে একটা স্টেশনারি কিউবিক্যাল অ্যারেঞ্জমেন্ট ছিল সেটার আইডিয়াটাকে উনি একদম অ্যাবান্ডনিং করে উনি লুইসের যে পোস্টুলেশন, লুইস যেটা বলেছিলেন, লুইস পোস্টুলেশন একদম ফার্স্টেই পড়েছি, লুইস যেটা বলেছিলেন তা সেটাকে আরো ডেভেলপ করলেন, রিফাইন করলেন বলতে পারো, আরো উন্নত করলেন। ঠিক আছে, ল্যাংমুর 1919 এখান থেকেও কিন্তু একটা ইম্পর্টেন্ট এমসিকিউ তোমাদের আসতে পারে। দা লুইস ল্যাংমুর থিওরি, তাহলে লুইসের বক্তব্য হলো, আবার ল্যাংমুর, তাহলে একসাথে বললে Louis Langmuir theory can be understood by considering the formation of the chlorine molecule Cl2। তাহলে এই থিওরির মাধ্যমে আমরা কিন্তু ক্লোরিন পরমাণুর যে গঠনটা আর কি, ফরমেশনটা আমরা ভালো করে বুঝতে পারি। তাহলে প্রথমেই তার জানতে হবে কি না, ইলেকট্রনিক কনফিগারেশন। তার কটা অ্যাটমিক নাম্বার কত, বা ইলেকট্রন নাম্বার বা প্রোটন নাম্বার হচ্ছে 17। তাহলে নিয়ন 3s2 3p5, নিয়নের হচ্ছে 10 প্লাস 2 প্লাস 5 মানে 17, 1 ইলেকট্রন শর্ট অফ দ্য আর্গন কনফিগারেশন, আর্গনের থেকে জাস্ট একটা কম, তাই তো। দ্য আর্গনের তো 18 আর ক্লোরিনের হচ্ছে 17। ফরমেশন অফ দ্য Cl2 molecule can be understood in terms of the sharing of a pair of electron। তাহলে যখন আমি দুটো পরমাণুর মধ্যে, সেম পরমাণুর মধ্যে করছি, তখন কি করতে হচ্ছে, শেয়ার করছি আমরা পেয়ার অফ ইলেকট্রন বিটুইন টু অ্যাটম। প্রথমেই বলেছি না এটা আমরা, তাহলে বিটুইন টু ক্লোরিন অ্যাটমস আমরা দেখো পেয়ার অফ ইলেকট্রন শেয়ার করে একটা বন্ড ফরমেশন করছি, কন্ট্রিবিউট করছে 1 ইলেকট্রন টু দ্য শেয়ার্ড পেয়ার। ইন দি প্রসেস both chlorine atoms attain the outer shell octet of the nearest noble gas। এরা কিন্তু এই নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস মানে আর্গনের মতোই, আর্গন তো একটা নোবেল গ্যাস, তাই তো। আর্গন যেমন নিষ্ক্রিয় গ্যাস, এদের মতোই দেখো কটা আছে, 18টা। এদের মতোই কিন্তু এরা ইলেকট্রনিক কনফিগারেশন এদের মতোই হয়ে যাচ্ছে আউটার সেলে, এদেরও একই অষ্টক পূর্তি লাভ করছে এরা, তাই তো। দেখো অষ্টক পূর্তি লাভ করছে, একদম পিকচারটায় চলে এসো, পিকচারে দেখো একদম সর্ববহিস্থ কক্ষে কটা আছে, 7টা করে আছে, 3s2 3p5 মানে 2 প্লাস 5 7, আউটার সেল ইলেকট্রন নাম্বার হচ্ছে 7। দেখো 7টা করে আছে। এবার যখন আমি কি করছি, শেয়ার পেয়ার অফ ইলেকট্রন শেয়ার করছি, পেয়ার অফ ইলেকট্রন শেয়ার করছি, তখন দেখো এই টোটালটাকে নিয়ে কটা হচ্ছে, 8টা হয়ে যাচ্ছে। তাহলে দুটো ক্লোরিন অ্যাটমে কিন্তু 8টা করে হয়ে যাচ্ছে, 8e মাইনাস 8e মাইনাস, ক্লোরিন বন্ড ক্লোরিন। এইভাবে দেখো এরা অক্টেট লাভ করছে। ঠিক আছে, অক্টেট লাভ করছে আর্গনের মতোই।
ঠিক আছে, এখানেই মেন এটা বোঝাতে চেয়েছে, এটাই হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। এবার দ্য ডটস রিপ্রেজেন্ট ইলেকট্রন, ডট গুলো কিন্তু ইলেকট্রনকে রিপ্রেজেন্ট করে। সাচ স্ট্রাকচারস আর রেফার টু অ্যাজ লুইস ডট স্ট্রাকচার। এবার এই যে ডট গুলো দিয়েছিলাম, মানে এই যে ক্লোরিনের ক্ষেত্রে দেখো এই যে ডট গুলো আছে, এগুলো এক একটা ইলেকট্রন বোঝাচ্ছে, এক একটা ডট মিনস এক একটা ইলেকট্রন। এবার এগুলো কি করছে, এগুলোকে কিন্তু লুইস ডট স্ট্রাকচার বলা হয়। তাহলে তোমাকে অপশনে দিয়ে দেবে, ধরো স্ট্রাকচার গুলো লুইস ডট স্ট্রাকচার, ধরো বলে দিল কার্বন ডাই অক্সাইডের CO2 এর লুইস ডট স্ট্রাকচার কি হবে বলে চারটে অপশন দিয়ে দিল। এইভাবেও কিন্তু কোশ্চেন দিতে পারে, ঠিক আছে। এবার বলছে দেখো, দ্য লুইস ডট স্ট্রাকচার ক্যান বি রিটেন ফর আদার মলিকিউল অলসো, অন্য মলিকিউলের ক্ষেত্রেও লেখা যেতে পারে, যেখানে ইন হুইচ দ্য কম্বাইনিং অ্যাটমস মে বি আইডেন্টিক্যাল অর ডিফারেন্ট। কম্বাইনিং যে অ্যাটম গুলো সেগুলো সেমও হতে পারে, মানে ক্লোরিন Cl2 F2 H2 এরকম হতে পারে, অথবা NaCl CaF2 এরকম হতে পারে, CO2 এরকমও হতে পারে, তাই তো। Each bond is formed as a result of sharing of an electron pair between atom, দুটো অ্যাটমের মধ্যে এক ইলেকট্রন পেয়ার শেয়ারের ফলেই কিন্তু বন্ড ফরমেশন হয়, তাই তো। Each combining atom contribute করে at least one electron to the shared pair, তাহলে একটা ইলেকট্রন কিন্তু মানে কমপক্ষে একটা ইলেকট্রন কিন্তু এরা কন্ট্রিবিউট করবেই করবে, ঠিক আছে। The combining atom attain the outer cell noble gas configuration as a result of sharing of electron, এরা কিন্তু একদম নোবেল গ্যাসের কনফিগারেশন, আউটার সেল নোবেল গ্যাসের কনফিগারেশন, বারবার এই কথাটা বলছি, নোবেল গ্যাস যেহেতু অষ্টক পূর্তি লাভ করা থাকে, এদের অক্টেট অলরেডি রয়েছে, তাই জন্যই বলছে এই যখন অন্য পরমাণু পেয়ার অফ ইলেকট্রন শেয়ারের মাধ্যমে কি হচ্ছে না নোবেল গ্যাস কনফিগারেশন, আউটার সেল নোবেল গ্যাস কনফিগারেশন এরা লাভ করে যাচ্ছে, অক্টেট লাভ করছে, সেটার কথাই বলছে, ঠিক আছে। যখন কম্বাইন হয়ে যাচ্ছে ইলেকট্রন পেয়ার শেয়ারের মাধ্যমে, তারা কিন্তু নোবেল গ্যাসের মতো ইলেকট্রনিক কনফিগারেশন লাভ করে আউটার সেলে। Thus in water and carbon tetrachloride CCl4, তাই তো, molecule formation of covalent bond, এ দেখো এখানে দেখো অক্সিজেনের ক্ষেত্রে হাইড্রোজেনের একটা অক্সিজেন কিন্তু ডুপ্লেট, অক্সিজেন হচ্ছে অক্টেট লাভ করছে, দেখো হাইড্রোজেন দুটো দুদিকে হাইড্রোজেনের থেকে একটা একটা করে নিয়ে পেয়ার অফ ইলেকট্রন এরা শেয়ার করছে, দুটো হাইড্রোজেন কি করছে পেয়ার অফ ইলেকট্রন শেয়ার করছে, ফলে অক্সিজেন কিন্তু অক্টেট অ্যাটেন্ড করছে, কিন্তু হাইড্রোজেন তো করতে পারবে না, কারণ হাইড্রোজেন তো ডুপ্লেট অফ ইলেকট্রন অ্যাটেন্ড করে, ঠিক আছে। CCl4 এর ক্ষেত্রে দেখো, CCl4 এর ক্ষেত্রে দেখো প্রত্যেকটা each of 4 chlorine atom along with the carbon atom attain octet of electron, দেখো প্রত্যেকটা ক্লোরিনের কটা ছিল 7টা ছিল, কার্বনের কটা ছিল 4টে ছিল, প্রত্যেকটা চারটে করে নিয়ে, কার্বনের তো 4টে ভ্যালেন্স ইলেকট্রন, মানে আউটার সেল ইলেকট্রন হচ্ছে কার্বনের 4, তা সেটাই ভ্যালেন্স ইলেকট্রন, তাহলে দেখো বাকি চারটে ক্লোরিনের থেকে 2 পেয়ার অফ ইলেকট্রন নিয়েছে, তাহলে এক একটার থেকে একটা একটা করে নিয়েছে, ঠিক আছে। পেয়ার অফ ইলেকট্রন নিয়ে দেখো কার্বনও অক্টেট লাভ করেছে, সাথে ক্লোরিন তো করছেই, ক্লোরিন কার্বনের থেকে নিচ্ছে আর একটা ক্লোরিন কার্বনকে দিচ্ছে, এইভাবে ইলেকট্রন পেয়ার শেয়ারিং এর মাধ্যমে কম্বিনেশন হচ্ছে অ্যাটম গুলোর এবং তাদের মধ্যে বন্ড ফরমেশন হচ্ছে, ঠিক আছে। বলছে দেখো তাহলে thus when two atoms share one electron pair they are said to be joined by single covalent bond, এক বন্ধন হলো, যখন একটা ইলেকট্রন পেয়ার শেয়ার করছে তখন তারা এক বন্ধন, যখন দুটো করবে দ্বিবন্ধন, তিনটে করলে ট্রিপল বন্ড, তাহলে ডাবল বন্ড ট্রিপল বন্ড, সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড, ডাবল বন্ড ট্রিপল বন্ড। এবারে in many compounds we have multiple bonds between atom, কিছু কম্পাউন্ড আছে অ্যাটম গুলোর মধ্যে মাল্টিপল বন্ডস আছে, মানে মোর দ্যান ওয়ান ইলেকট্রন পেয়ার, তার মানে তাই তো, যেটা আমরা অলরেডি আমি আগেই বলে দিলাম ডাবল বন্ড ট্রিপল বন্ডের কথাই কিন্তু এখানে বলছে।
হ্যাঁ, ঠিক আছে, যারা মোর দ্যান 1 ইলেকট্রন পেয়ার শেয়ার করবে দুটো অ্যাটমের মধ্যে, তাহলে তাদের মধ্যে যদি দুটো 2 পেয়ার অফ ইলেকট্রন শেয়ার করে, 2 পেয়ার অফ ইলেকট্রন যদি শেয়ার করে, তাহলে কি হবে? ডাবল বন্ড হবে। ফর এক্সাম্পল দেখো এখানে কার্বন ডাই অক্সাইড, যেটা আমি বলছিলাম, কার্বন ডাই অক্সাইডে দেখো 2 ডাবল বন্ডস কার্বন আর অক্সিজেনের মধ্যে। কার্বন কে দুটো অক্সিজেন দুপাশ থেকে যদি দুটো দুটো করে দেয়, তাহলে 2 পেয়ার অফ ইলেকট্রন হচ্ছে, সেই জন্য এখানে ডাবল বন্ড হচ্ছে। ঠিক আছে, সিমিলারলি ইন ইথিন মলিকিউলের ক্ষেত্রেও দুটো কার্বন অ্যাটম জয়েন্ট হয় ডবল বন্ড দ্বারা। ঠিক আছে, এখানে দেখো স্ট্রাকচারটা দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে এগুলো তাহলে কি। এই ডট গুলো দিয়ে স্ট্রাকচার গঠিত হলে তাকে লুইস ডট স্ট্রাকচার বলে, মাথায় রাখবে। লুইস সিম্বল, আর এই ডটস গুলোকে কি বলে? লুইস সিম্বল বলে। এবার দেখো এখানে C2H4 মানে ইথিন এর কথা বলেছে। দুটো কার্বন পরমাণু দেখো, দুটো কার্বন অ্যাটম জয়েন হয়ে আছে দেখো একদম তোমার ডবল বন্ড দ্বারা, কারণ 2 পেয়ার অফ ইলেকট্রন এরা শেয়ার করেছে। When combining atoms share 3 electron pair in the case of 2 nitrogen atom, দুটো নাইট্রোজেনের ক্ষেত্রে কিন্তু N2 মলিকিউল আছে, ধরো দুটো নাইট্রোজেন অ্যাটম পরস্পরের মধ্যে শেয়ার করছে 3 পেয়ার অফ ইলেকট্রন, 3 ইলেকট্রন পেয়ার। তাহলে তারপর ইথাইনো C2H2, ইথাইনো কিন্তু করে এরকম, সেই জন্য সেটা হচ্ছে ট্রিপল বন্ড ফরমেশন হয়। একদম দেখো স্ট্রাকচার গুলো দিয়ে দিয়েছে। দেখো N2 মলিকিউলের ক্ষেত্রে দেখো এখানে ট্রিপল বন্ড ক্রিয়েট হয়েছে, কারণ এরা 3 জোড়া ইলেকট্রন পেয়ার শেয়ার করেছে, তাই তো 3 ইলেকট্রন পেয়ার এরা শেয়ার করেছে। ঠিক আছে, অষ্টক পূর্তি লাভ করেছে, অক্টেট লাভ করেছে এরা। তেমনই C2H4 ছিল ইথিন, আর C2H2 হচ্ছে ইথাইন। এখানে দেখো হাইড্রোজেনের থেকে নিয়েছে, এরা কার্বনের থেকে নিয়েছে, নিয়ে দেখো এই কার্বনটা অষ্টক পূর্তি লাভ করেছে। এই কার্বনটা দেখেছো, হাইড্রোজেন তো ডুপ্লেট অ্যাটেন্ড করে, কিন্তু কার্বন দেখো 1 2 3 4 5 6 7 8। দেখেছো এখানে, তাহলে এইভাবে কিন্তু ট্রিপল বন্ড ফরমেশন হয়েছে ইথাইনের মলিকিউল গুলোর ক্ষেত্রেও। এবার বলছে টোটাল নাম্বার অফ ইলেকট্রন required for writing the structure are obtained by adding the valence electron of the combining atom. এখানে তাহলে টোটাল নাম্বার অফ ইলেকট্রন কি হয় না, একটা স্ট্রাকচার রিটেনের জন্য তৈরি হচ্ছে, সেটা অবটেন্ড হচ্ছে কোথা থেকে? অ্যাড হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন গুলো কম্বাইন্ড অ্যাটমে। কম্বাইনিং যে অ্যাটমস গুলো যেমন N2 Cl2 F2, এইগুলো হচ্ছে কম্বাইনিং অ্যাটম, বা এটা হচ্ছে আইডেন্টিক্যাল। আর যদি ডিফারেন্ট মলিকিউলের মধ্যে হয় তাহলে CaF2 বা NaCl, এগুলো ডিফারেন্ট মলিকিউলের মধ্যে হচ্ছে কম্বাইনিং অ্যাটম। এদের যে ভ্যালেন্স ইলেকট্রনটা অ্যাড করার মাধ্যমে, অ্যাড করে আমরা কিন্তু একটা স্ট্রাকচার লেখার জন্য যে টোটাল ইলেকট্রন নাম্বার সেটা পেতে পারি। ফর এক্সাম্পল যদি দেখো যে ইন দা CH4 molecule there are 8 valence electron available for bonding। একটা 4টে পাচ্ছি আমি কার্বনের থেকে, আর 4 from the 4 হাইড্রোজেন অ্যাটম, 4টে হাইড্রোজেন অ্যাটমের থেকে 4টে পাচ্ছি, আর কার্বনের থেকেও কিন্তু 4টে পাচ্ছি। টোটাল তাহলে 8 ভ্যালেন্স ইলেকট্রন অ্যাভেলেবল থাকছে CH4 এর মলিকিউল গুলোর ক্ষেত্রে। ফর অ্যানায়ন যদি দেখো যে ইচ নেগেটিভ চার্জ উড মিন অ্যাডিশন অফ 1 ইলেকট্রন, তার মানে নেগেটিভ চার্জ মানে কিন্তু সেখানে একটা করে ইলেকট্রন যুক্ত হচ্ছে। যদি কোথাও থাকে 2 মাইনাস, SO2 2 মাইনাস হচ্ছে, বা O2 2 মাইনাস, এক্ষেত্রে কিন্তু তাহলে দুটো করে ইলেকট্রন অ্যাডিশন হয়েছে। বা যদি ক্লোরিন মাইনাস Cl মাইনাস, তাহলে কি হবে? সেখানে একটা ইলেকট্রন, তার মানে নেগেটিভ চার্জ মানে কমপক্ষে একটা ইলেকট্রন তো অ্যাডিশন হয়েছে, গেইন করেছে সেই মলিকিউলটা। ফর ক্যাটায়নের ক্ষেত্রে কি হবে? ইচ পজিটিভ চার্জ উড রেজাল্ট in subtraction of 1 electron from the total number of valence electron। তাহলে টোটাল যে ভ্যালেন্স ইলেকট্রন ছিল সেখান থেকে একটা একটা করে ইলেকট্রন কিন্তু কি হয়ে যাচ্ছে? লস করছে, তার মানে সেটা পজিটিভ চার্জ বোঝাচ্ছে। ফর এক্সাম্পল যদি দেখো যে CO3 2 মাইনাস, এখানে তাহলে দেখো যেটা এই মাত্র বললাম
যে দুটো নেগেটিভ চার্জ ইন্ডিকেট করছে, তাহলে টু অ্যাডিশনাল ইলেকট্রন, দুটো ইলেকট্রন অ্যাড হয়েছে বা গেইন করেছে। আর যদি দেখো NH4+, এখানে একটা পজিটিভ চার্জ রয়েছে, ইন্ডিকেট করছে একটা ইলেকট্রন লস হয়েছে। এবার দেখো যে বলছে লুইস রিপ্রেজেন্টেশন অফ সিম্পল মলিকিউল, কিছু সিম্পল মলিকিউলস আছে, তার জন্য লুইস স্ট্রাকচারটা কিরকম হবে। লুইস ডট স্ট্রাকচার প্রোভাইড করছে একটা পিকচার অফ বন্ডিং ইন মলিকিউলস অ্যান্ড আয়ন। একটা আয়ন আর মলিকিউলের বন্ডিং এর পিকচার প্রোভাইড করে লুইস ডট স্ট্রাকচারটা, তাই তো। কিভাবে করছে না, শেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রন অ্যান্ড দ্য অক্টেট রুল, এটার উপর ভিত্তি করে ইলেকট্রন পেয়ার অফ ইলেকট্রন শেয়ার আর অক্টেট রুল, এইটার উপর বেস করে কিন্তু মলিকিউল আর আয়নের যে বন্ড ফরমেশনের যে পিকচারটা, সেটা লুইস ডট স্ট্রাকচার প্রোভাইড করে। While such a picture may not explain the bonding and behavior of a molecule completely, এটা কিন্তু জাস্ট ওই মলিকিউল আর আয়ন গুলোর মধ্যে যে বন্ডের এটার পিকচারটাকেই প্রোভাইড করছে। এটা কিন্তু মানে ওই বন্ড বা মলিকিউলস বন্ডিংটা বা বিহেভিয়ার অফ একটা মলিকিউলটার বিহেভিয়ারটা কিরকম, সেটা কিন্তু এক্সপ্লেন করে না। It does help in understanding the formation and properties of a molecule to a large extent. তার মানে লার্জ এক্সটেন্ট মানে কি, একটা মানে কি বলে বিস্তৃত ভাবে কিন্তু এটা এক্সপ্লেন করা যেতে পারে। সেটা হচ্ছে আমাদের ফরমেশনটা কিভাবে বন্ড ফরমেশন হচ্ছে বা মলিকিউলস গুলোর প্রপার্টিসটা কি, সেটা কিন্তু বুঝতে আমাদের হেল্প করে এই লুইস ডট স্ট্রাকচারটা। Writing of Lewis dot structure of molecule is therefore very useful. The Lewis dot structure can be written as এই স্টেপ গুলো ফলো করতে হবে। সেটা হচ্ছে দেখো, ফার্স্টেই তোমাকে জানতে হবে কি, নোয়িং দ্য কেমিক্যাল সিম্বল অফ দ্য কম্বাইনিং অ্যাটম। ধরো তোমাদের জাস্ট একটা মলিকিউলের নাম বলে দিল, সিম্পলি যদি হয় যে CO2 কার্বন ডাই অক্সাইডের লুইস ডট স্ট্রাকচার দেখো, তাহলে কিন্তু এই স্ট্রাকচার বলে চারটে অপশন দিয়ে দিল, তখন তোমাকে করে নিতে হবে। তাহলে করে নিয়ে তুমি এই অপশন গুলো তাহলে মনে রাখতে হবে যে তোমাকে ফার্স্টে কেমিক্যাল সিম্বলটা জানতে হবে কম্বাইনিং অ্যাটমে। তারপর হ্যাভিং দ্য নলেজ অফ দ্য স্কেলেটাল স্ট্রাকচার অফ দ্য কম্পাউন্ড, এটা তোমাকে মানে একদম যে তোমার জানা থাকবে সেটা না, তোমাকে গেস করতে হবে। এটা কিন্তু কয়েকটা কিছু অ্যাটমস এর ক্ষেত্রে হতে পারে তুমি জানো, বা কিছুটা তোমাকে গেস করে বার করতে হবে, বুদ্ধি দিয়ে এটা করতে হবে। এবার হচ্ছে it is easy to distribute the total number of electron as bonding shared pair between the atom in proportion to the total bond. এবার অ্যাটমস গুলোর মধ্যে যে টোটাল যে বন্ডটা আছে, সেটা কিন্তু ইলেকট্রন গুলোর মধ্যে একদম ডিস্ট্রিবিউট করে দেওয়াটা খুব ইজি হয় যদি তুমি কেমিক্যাল সিম্বলটা জানো। কম্বাইনিং অ্যাটমের কেমিক্যাল সিম্বলটা জানতে হবে। In general, the least electronegative atom occupy করবে the central position in the molecule বা ion। তাহলে একটা ধরো একদম কম তার ইলেকট্রোনেগেটিভিটি, সেটা কিন্তু একদম মিডিলে থাকবে, সেন্ট্রাল পজিশনে থাকবে। লাইক ধরো NF3 এর ক্ষেত্রে নাইট্রোজেন আছে আর ফ্লোরিন আছে, তাই তো। নাইট্রোজেন আর ফ্লোরিন এই যে দুটো অ্যাটম, সেক্ষেত্রে কার তোমার ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে কম, সেটা তোমাকে মাথায় নিয়ে আসতে হবে প্রথমে। সেটা মাথায় নিয়ে আসলেই তাহলে দেখবে যে ফ্লোরিন তাহলে একদম মিডিলে থাকছে, ফ্লোরিন কিন্তু একদম সেন্ট্রাল পজিশনে বসছে একটা মলিকিউল বা আয়নের। ঠিক আছে, এইভাবে কিন্তু করা হবে। তাহলে তারপর দেখো CO3 এক্ষেত্রে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু কম, সবচেয়ে কম ওই মলিকিউলটার মধ্যে, মানে টোটাল মলিকিউলের মধ্যে নয়, CO3 এই C আর O এর মধ্যে, কার্বন আর অক্সিজেনের মধ্যে কার ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে কম, যেটা কম সেটা বসবে সেন্ট্রাল পজিশনে। ও মিডিলে থাকছে, বাকি থাকছে দুই প্রান্তে থাকছে কার্বন। এইভাবে কিন্তু লুইস ডট স্ট্রাকচার
তৈরি করা হয়। After accounting for the shared pair of electron for single bond, the remaining electron pair, এবার সিঙ্গেল বন্ডের ক্ষেত্রে আর কি তোমার ওই ইলেকট্রন পেয়ার গুলো পার্টিসিপেট করে গেছে, বাকি যে ইলেকট্রন পেয়ার গুলো পড়ে থাকবে এটা হচ্ছে ইউটিলাইজড হয় মাল্টিপল বন্ডিং এর জন্য, অথবা সেটা লোন পেয়ার হিসেবেও থেকে যায়। সেটা মাল্টিপল বন্ডিং তৈরি করার জন্য ইউজ হয়, ইউটিলাইজ করা হয়, অথবা লোন পেয়ার হিসেবে থেকে যায়। নিঃসঙ্গ বলে না, নিঃসঙ্গ ইলেকট্রন জোন, সেটাকেই হচ্ছে লোন পেয়ার বলে। The basic requirement being that each bonded atom an octet of electron. মেন আমাদের উদ্দেশ্যটাই হচ্ছে, বেসিক রিকোয়ারমেন্টটাই হচ্ছে যে আমাদের মানে অষ্টক পূর্তি করতে হবে, অক্টেট হতে হবে, 8টা ইলেকট্রন দ্বারা এদের পূর্ণ করতে হবে এই বন্ড ফরমেশনের দ্বারা। সেটা সিঙ্গেল হতে পারে, ডাবল হতে পারে, মাল্টিপল বন্ড হতে পারে। নেক্সট দেখো, যেমন মলিকিউল বা আয়ন H2O2O3 NF3 HNO3, এইগুলো হচ্ছে লুইস রিপ্রেজেন্টেশন অফ সাম মলিকিউল। তোমরা CO2 এর লুইস রিপ্রেজেন্টেশন মানে লুইস ডট স্ট্রাকচার, এটা হোয়াটসঅ্যাপে করে আমাকে পাঠাও, ঠিক আছে? এরকম তাহলে এরকম বাড়িতে প্র্যাকটিস করবে যে মলিকিউলস বা আয়ন গুলো, যত মলিকিউলস আছে সেগুলোর লুইস ডট স্ট্রাকচার কিভাবে লেখা যায় সেগুলো আগে পড়ে নেবে, পড়ে নিয়ে তোমরা এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। এছাড়া এখানে যেটা রয়েছে তোমাদের হাইড্রোজেন তো হিলিয়ামের মতোই তোমার ডুপ্লেট, এটা তো বলেইছি। আর নোবেল গ্যাস যেগুলো আছে সেগুলো একদম ফার্স্টেই যেটা আমরা বলছিলাম, নোবেল গ্যাসগুলো কিন্তু একদম অক্টেট লাভ করে, এদের কিন্তু 8টা ইলেকট্রন দ্বারা এরা পূর্ণ থাকে। এখানে দেখো একটা প্রবলেম দিয়েছে যে রাইট দ্য লুইস ডট স্ট্রাকচার অফ কার্বন মনোক্সাইড CO মলিকিউলের। তাহলে ফার্স্ট স্টেপ তোমার কি না, তোমাকে টোটাল নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন কার্বন আর অক্সিজেনের সেটা জানতে কাউন্ট করতে হবে। তাহলে প্রথমে তোমাকে ইলেকট্রনিক কনফিগারেশন লিখে ফেলতে হবে, তারপর কি দেখতে হবে না আউটার সেল কনফিগারেশনে কটা ইলেকট্রন আছে। এখানে দেখো ইলেকট্রনিক কনফিগারেশন কার্বন 2s2 2p2, অক্সিজেন 2s2 2p4, তাহলে আউটার একদম আউটার সেল কনফিগারেশনে কটা ইলেকট্রন আছে, কার্বনের আছে 4টে, অক্সিজেনের আছে 6টা, তাহলে আমাদের ভ্যালেন্স ইলেকট্রন কটা অ্যাভেলেবেল 4 + 6 10। এইভাবে কিন্তু লুইস ডট স্ট্রাকচার নইলে কিন্তু ভুল হয়ে যাবে, একদম ডিরেক্ট করতে গেলে কখনোই পারবে না। স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3 এইভাবে কিন্তু এগোতে হবে। এখানে দেখো তাহলে তারপর আমি স্কেলেটাল যে স্ট্রাকচারটা কার্বন মনোক্সাইডের সেটা ড্র করে নেবো, কার্বন একটু গ্যাপ দিয়ে অক্সিজেন নিব, কারণ আমাকে ডটস গুলো লিখতে হবে, তার জন্য একটু গ্যাপ রাখতে হবে। ড্র করতে হবে একটা সিঙ্গেল বন্ড, কার্বন আর অক্সিজেনের মধ্যে একটা সিঙ্গেল বন্ড কিন্তু এখানে ড্র করতে হবে। তারপর মানে ওয়ান শেয়ার, একটা ইলেকট্রন, এক জোড়া ইলেকট্রন শেয়ার হয়েছে আর কি, ইলেকট্রন পেয়ার, ওয়ান ইলেকট্রন পেয়ার শেয়ার হয়েছে, এরকম একটা ওই জন্য সিঙ্গেল বন্ড হয়ে গেল কার্বন আর অক্সিজেনের মধ্যে। এবার আমাকে কি করতে হবে, অক্টেট কমপ্লিট করতে হবে। ওয়ান পেয়ার অফ ইলেকট্রন শেয়ার হয়ে গেছে, এবার কমপ্লিট করতে হবে অক্টেট, তাহলে 8টা ইলেকট্রন দ্বারা পূর্ণ করতে হবে। তাহলে আমাকে প্রথমে আমি লিখে নেব যে কার্বন আর অক্সিজেন, তাহলে মিডিলে একটু গ্যাপ থাকবে ডটস গুলো দেওয়ার জন্য। এবার হবে কি না কার্বনের ক্ষেত্রে 4টে আছে আর অক্সিজেনের ক্ষেত্রে 6টা, এবার সেই অনুযায়ী তাহলে একটা যদি দুটো এর থেকে একটা নিয়ে তাহলে একটা সিঙ্গেল বন্ড, দুই জোড়া ইলেকট্রন তোমার এক জোড়া ইলেকট্রন মানে দুটো ইলেকট্রন শেয়ার করে নিল, তাহলে কি হবে একটা বন্ড হয়ে গেল, কোভ্যালেন্ট বন্ড তৈরি হয়ে গেল। কিন্তু দেখো কার্বনের ক্ষেত্রে তো হয়নি, অক্সিজেনের হয়ে গেল, অক্সিজেন অক্টেট লাভ করলো, কিন্তু কার্বন তো does not complete the octet, hence we have to resort to multiple bonding। তাহলে আমাদের মাল্টিপল বন্ডিং এ চলে আসতে হবে, তখনই ভেবে নিতে হবে তার মানে এটা ডাবল বন্ড হবে অথবা ট্রিপল বন্ড হবে কার্বন আর অক্সিজেনের মধ্যে। দেখো এখানে যে স্ট্রাকচারটা দেওয়া রয়েছে, এখানে হচ্ছে এখানে বাকি যে ইলেকট্রন গুলো ছিল প্রত্যেকটা নিয়ে আমরা কার্বনের অক্টেট পেলাম, অক্টেট কমপ্লিট করেছে। দেখো এখানে 6টা
এখানে দুটো ছিল, লোন পেয়ার চলে এসেছিল, তো মানে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় চলে এসেছিল। কিন্তু যদি আমি অষ্টক পূর্তি করতে চাই, মানে অক্টেট লাভ করাতে চাই কার্বনকে, তাহলে দেখো এখানে আমি ট্রিপল বন্ড নিয়ে চলে এলাম, মাল্টিপল বন্ড হবে এটা ভেবে নিলাম, ভেবে নিয়ে বসিয়ে দিলাম এখানে। তাহলে 6টা আনতে হবে, দুটো রয়েছে, তাহলে 6টা আনতে গেলে এখানে 3টে বন্ড রাখতে হলো আমাকে, 3টে, এদিকে 3টে হয়ে গেল। তাহলে অক্সিজেনের তো 8টা আগেই ছিল, কার্বনেরও 8টা হয়ে গেল। এই তো এই লাস্ট যে স্ট্রাকচারটা পেলাম আমরা, সেটাই হচ্ছে লুইস ডট স্ট্রাকচার অফ সিও মলিকিউল। এরকম ধরনের প্রবলেম আসতে পারে, এমসিকিউ জাস্ট অপশন দেবে, তোমাকে স্টেপ গুলো করে নিতে হবে। এছাড়া এখানে দেখো NO2 মাইনাস লুইস স্ট্রাকচার দেখাতে বলেছে নাইট্রাইট আয়নের ক্ষেত্রে। নাইট্রাইট আয়নের ক্ষেত্রে এইভাবে তোমরা স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 করে না দেখে এটা প্র্যাকটিস করবে বাড়িতে, ঠিক আছে? করে আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে সেন্ড করবে, ঠিক আছে? তাহলে আমরা আজকে এই পর্যন্তই পড়লাম। নেক্সট আমরা পড়বো হচ্ছে ফর্মাল চার্জ, কার্যকরী আধান কিন্তু নেক্সট ক্লাসে আমরা স্টার্ট করব। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। এই পিডিএফটা তোমাদের আমি টোটালটাই সেন্ড করে দেবো। একদম লাস্টে যে অ্যাসাইনমেন্ট গুলো আছে সেগুলো কিন্তু তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে, আর না দেখে অ্যানসার কিন্তু কেউ দেখবে না, না দেখে করে আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে পিকচার তুলে পাঠাবে, ঠিক আছে? তাহলে ফর্মাল চার্জ থেকে আমরা নেক্সট দিন করব। আজকে এই পর্যন্তই, নেক্সট দিন এইটার উপর টেস্ট থাকবে। ওকে, থ্যাংক ইউ, বাই।